বিজিতের হাত থেকে বাঁচিয়ে আয়ুষীকে মুখার্জি বাড়িতে ফিরিয়ে দিল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আয়ুষীকে বিজিত বলছে, তোমাকে আমি বিয়ে করেছি, সেই ক্ষেত্রে তুমি আমার সঙ্গেই থাকবে আয়ুষী, একদম বাড়াবাড়ি করবে না। আর যখন সময় হবে তখন আমি এখান থেকে বেরিয়ে যাব, তোমারও টিকিট কাটা থাকবে, তুমি চাইলে চাইলে আমার সঙ্গে যেতে পারো, আর না চাইলে তুমি তোমার বাড়িতে ফিরে যাবে। তখন এ কথা শুনে আয়ুষী বলে, তুমি আমাকে এতটা দিন এখানে এখানে কারাগারের মধ্যে বন্দি করে রেখেছো, আর আমি যখন বাড়ি ফিরবো তবে সবাই তো আমার দিকে আঙুল তুলবে, বলবে একটা পরপুরুষের সাথে যে কিনা আমার কেউ না, তার সঙ্গে আমি রাত কাটিয়েছি, তার সঙ্গে এতটা দিন থেকেছি, তারপরে আমি বাড়ি কোন মুখ নিয়ে ফিরবো? আর তোমার সঙ্গে আমি বাইরে কিছুতেই যেতে পারবো না, আমি জানি তুমি আমাকে বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে। তখন এ কথা শুনে দেখা যাবে বিজিত বলে, আমি আমি সবার থেকে তোকে বেশি ভালোবেসেছি, তোকে তোকে নিজের মনে রাখতে চেয়েছি, কিন্তু তুই তুই যদি আমার সঙ্গে এরকম ব্যবহার করিস তবে সত্যি সত্যি তোকে বেঁচে দিতে বাধ্য হব, তোকে আমি কিছুতেই রাখবো না, তোকে কিছুতেই আমি আমি জীবিত রাখতে পারবো না, দরকার হলে তোকে আমি একদম প্রাণে মেরে দেবো। এ কথা শুনে আয়ুষী বলে, প্লিজ বিজিত, আমাকে ছেড়ে দাও, আমার আর এসব ভালো লাগছে না, এভাবে আর কতদিন এই ঘরে আমি দম বন্ধ হয়ে আসছে আমার, আমি আর এই ঘরে থাকতে পারছি না। ঠিক তখনই দেখা যাবে বিজিতের কাছে একটি ছেলে এসে বলতে থাকে, স্যার আপনি কি কিছু অর্ডার করেছিলেন? একজন ডেলিভারি বয় এসেছে কিছু খাবার নিয়ে। এ কথা শুনে বিজিত অবাক হয়ে যায়। ঠিক তখনই বিজিত বলতে থাকে, আয়ুষী তুমি কি কিছু অর্ডার করেছিলে? তোমার কাছে ফোন আছে? সত্যি করে বলো। তখনই আয়ুষী বলে, না আমার কাছে কোনো ফোন নেই, আর আমি কিচ্ছু অর্ডার করিনি, আমি আমি কিচ্ছু অর্ডার করিনি, তুমি তো আমার থেকে সমস্ত যোগাযোগ মাধ্যমে ছিনিয়ে নিয়েছো, আমি চাইলে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারি না। তবে তবে তুমি কেন বলছো যে আমার কাছে ফোন আছে? এ কথা শুনে দেখা যাবে তখন বিজিত বলে, আমি আগে দেখছি যে লোকটা কে, আর কেই বা অর্ডার করেছে। এই বলেই দেখা যাবে বিজিত বাইরে এলে তখনই পরশুরাম একটি ব্যাগ ধরিয়ে দেয় বিজিতকে, সেখানে থাকে শিবানীর অস্থি। অস্থি দেখে অবাক হয়ে যায় অবাক হয়ে যায় বিজিত। বিজিত বলতে থাকে, এটা কি? এটা কি? তুমি তো খাবার ডেলিভারি দিতে এসেছো, তবে এটাতে এসব কি? তখন এ কথা শুনে দেখা যাবে বিজিতকে পরশুরাম বলে, আসলে এটা একজনের অস্থি, এখনো বিসর্জন দেওয়া হয়নি, কারণ কারণ তাকে খুন করা হয়েছিল, আর যে খুন করেছিল তাকে শাস্তি না দেওয়া অবধি তার অস্থিগুলো বিসর্জন দেওয়া হবে না, তাই এখনো সেই অস্থিগুলো বিসর্জন দেওয়া হয়নি, এখানেই রয়ে গেছে, তাকে এখনো শাস্তি দিতে পারেনি, তো তার কারণে। এ কথা শুনে বিজিত অবাক হয়ে যায়। বিজিত বলতে থাকে, কিন্তু এগুলো আপনার কাছে কি করছে? ঠিক তখনই পরশুরাম রিভলভার বের করে বিজিতের মাথায় ধরে আর বলতে থাকে, তোকে এখানেই শুট করে দেব, তোকে এখানেই মেরে দেব। এরপরে দেখা যাবে বিজিত বলে, আপনি আপনি কে? এভাবে আমাকে কেন মারছেন? তখনই পরশুরামকে দেখে ভয় পেয়ে যায় বিজিত। বিজিত দৌড়ে পালাতে থাকে। পালাতেই যখনই গাড়িতে উঠবে ঠিক তখনই পরশুরাম বিজিতকে একটি শুট করে, ঠিক যেখানটাতে পরশুরামকে শুট করা হয়েছিল, পিঠের একদম মাঝখানে। এরপরে দেখা যাবে চিৎকার করে ওঠে বিজিত। বিজিত বলতে থাকে, এটা কি করলেন আপনি? আমাকে আমাকে মেরে দিলেন। এরপরে দেখা যাবে এই বলে বিজিত মাটিতে লুটিয়ে পড়ে। বিজিত মাটিতে পড়ে যাওয়ায় পরশুরাম বলতে থাকে, বলরাম ওকে হসপিটালে নিয়ে যা, ও যেন কোনোভাবে মরে না যায়, ওকে মরতে দিলে চলবে না, ওকে তিলে তিলে মারবো আমি, ও আমাকে অনেক অনেক কষ্ট দিয়েছে, আমার বোনকে কষ্ট দিয়েছে, আমার ওয়াইফকে কষ্ট দিয়েছে, আমার শালিকা আয়ুষীকে কষ্ট দিয়েছে। এরপরে আয়ুষী এসে দেখা যাবে পরশুরামকে জড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, জিজু তুমি বেঁচে আছো, আমি জানতাম তোমার কিচ্ছু হবে না, আমি 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 বারবার বলেছি যে আমার জিজুকে কেউ মারতে পারে না, কিন্তু কিন্তু আমি একটাবারের জন্য ভেবে নিয়েছিলাম, যখন নিজ চোখে দেখেছিলাম তোমাকে শুট করে দিয়ে তারপরে জলে ফেলে দেওয়া হয়েছিল। জিজু তোমাকে শুট করেছিল ছোটদি ভাইকে তুমি বিশ্বাস করো না। তখন এই কথা শুনে পরশুরাম বলে, না তোমার ছোটদি ভাই কিচ্ছু করেনি, তোমার ছোটদি ভাইকে ফাঁসানো হয়েছে, তোমার ছোটদি ভাই যদি শুটটা করতো তবে আমি বেঁচে থাকতাম না, কারণ তোমার ছোটদি ভাই যে অ্যাঙ্গেলে দাঁড়িয়েছিল ওখান থেকে শুট করলে আমার আমার শরীর ছুঁয়ে এপর ওপর হয়ে যেত বুলেট, কিন্তু কিন্তু আমার শরীরে বুলেটটা রয়ে গিয়েছিল, দূর থেকে আড়াল থেকে বাঁকাভাবে কে আমাকে শুট করেছিল, আর সেটা টোটালি কিছুতেই হতে পারে না। এ কথা শুনে আয়ুষী অবাক হয়ে যায়। আয়ুষী বলতে থাকে, জেজু আমাকে তুমি বাড়ি ফিরিয়ে নিয়ে চলো প্লিজ, আমি এখানে থাকতে চাই না, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, কতদিন হলো বাড়ি ফিরি না, বাড়িতে যেতে হবে তো আমাকে। তখন এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, অবশ্যই বাড়ি ফিরবে, তুমি অবশ্যই
অবশ্যই বাড়ি ফিরবে আয়ুষী, চিন্তা করো না। তখনই আয়ুষী বলে, জিজু আমি বাড়ি গেলে কি আবার শান্তিতে থাকতে পারবো, নাকি আবার কোনো একটা কিছু হবে? কারণ কারণ বিজিত নিজে স্বীকার করেছে ড্যাডি নাকি এসবের পিছনে জড়িত। ড্যাডি ড্যাডি সবটা জানে, ড্যাডি নিজে আমাকে ওর হাতে তুলে দিয়েছে, কিন্তু ওখানে গেলে যদি ড্যাডি আমাকে আবার তুলে দেয়। তখন এ কথা শুনে পরশুরাম বলে, চিন্তা করো না, তোমার ড্যাডি এবার আর কিচ্ছু করতে পারবে না। এবার এবার তোমার ড্যাডিকে এমন শিক্ষা দেব, আর কথা দাও এবার আর কোনো রকম কোনো নাটক করবে না। এবার তুমি কথা দাও যে তুমি আমার পাশে থাকবে। তখনই আয়ুষী বলে, হ্যাঁ হ্যাঁ জিজু, আমি তোমার সঙ্গে আর কোনো নোংরা খেলা খেলবো না। সেবার আমি বুঝতে পারিনি, আমাকে ব্রেন ওয়াশ করেছিল ড্যাডি। ড্যাডি বলেছিল আমি যদি এরকম ব্যবহার করি, তবে তবে তোমার প্ল্যান আমি সবটাই জানতে পারবো। তাই আমি এমনটা করেছিলাম। আমি তোমাকে কথা দিচ্ছি, এবার আর আমি তোমার সঙ্গে কোনো অন্যায় হতে দেব না। এরপরে দেখা যাবে। এ কথা শুনে পরশুরাম বলে, আমি তোমাকে বিশ্বাস করতে পারি তো? আর আয়ুষী তখনই আয়ুষী বলে, হ্যাঁ জিজু, তুমি আমাকে পুরোপুরি ভাবে বিশ্বাস করতে পারো, কেন চিন্তা করবে না। আমি তোমার বিশ্বাসটা একদম ভাঙবো না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। এরপরে দেখা যাবে আয়ুষীকে নিয়ে গাড়িতে উঠে বসে পরশুরাম, আর বলরামকে বলতে থাকে, এবার আমার সামনে আসার পালা হয়ে গেছে, এবার আমাকে সামনে আসতে হবে। তুই তুই চিন্তা করিস না, তুই এখানে এখানে ওকে ওকে রেখে দে, না হলে ওখানে এখান থেকে অন্য কোথাও মানে হসপিটালে নিয়ে যা, যাতে করে কেউ জানতে না পারে, ঘুণাক করে কেউ টের না পায় যে বিজিত আমাদের কাছে আছে, আমাদের হেফাজতে। বিজিতকে তুই নিয়ে গিয়ে একটি জায়গায় আটকে রাখ, ওকে তুই ওখানে ট্রিটমেন্ট কর, ও যেন কোনোভাবে বেঁচে না ফিরে, কতটা যেন কেউ না টের পায়। তখন এ কথা শুনে দেখা যাবে বলরাম বলে, ঠিক আছে বস, একদম চিন্তা করিস না, সবকিছু ঠিকঠাক ভাবেই হবে। কেউ কোনোখানেও টের পাবে না যে বিজিত লাহিড়ী এখন আমাদের হেফাজতে আছে, আর বিজিত লাহিড়ী এখন আমাদের জিম্মি করা আছে। তখন এ কথা শুনে পরশুরাম বলে, ঠিক আছে বস, কোনোভাবে যেন কোনো বিপদে না পড়িস, আমি চাচ্ছি। আর কোনো সমস্যা হলে আমাকে জানাস। এ বলেই দেখা যাবে আয়ুষীকে নিয়ে পরশুরাম বেরিয়ে যায়, আর এদিকে বিজিতকে নিয়ে বেরিয়ে যায় বলরাম। এরপরে দেখা যাবে বড় একটি গাড়িতে করে মুখার্জি বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়ালে সবাই অবাক হয়ে যায়। সবাই বলতে থাকে, এত বড় গাড়িতে করে কে এলো? এরপরে দেখা যাবে যখনই গাড়ি থেকে বেরিয়ে আসে আয়ুষী, তখনই চিপর্ণাকে দৌড়ে গিয়ে আয়ুষীকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আয়ুষী তুই কোথায় ছিলে এতদিন? আমি তোকে বারবার খোঁজার চেষ্টা করেছি, তোর ড্যাডিকে বারবার বলেছি, কিন্তু তোর ড্যাডি কোনোভাবে আমাকে বলেনি যে তোকে কোথায় আর রাখা হয়েছে। তোর ড্যাডি শুধু বলেছে ও কিছু জানে না। তখন এ কথা শুনে দেখা যাবে আয়ুষী ত্রিপর্ণাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, মা আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? তখন এ কথা শুনে ত্রিপর্ণা বলে, হ্যাঁ, কেন বিশ্বাস করতে পারিস না? আমি তোর মা, তুই এভাবে কেন কথা বলছিস আমার সঙ্গে? তুই আমাকে বিশ্বাস করবি না তো কাকে বিশ্বাস করবি বলতো? তখন এ কথা শুনে দেখা যাবে আয়ুষী বলে, আমাকে আমাকে যদি আজকে জামাইবাবু না বাঁচাতো, তবে আমি কিছুতেই বাড়ি ফিরতে পারতাম না। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই দীপালি বলে, কি বলছিস এসব? জামাইবাবু মানে পরশুরাম আমার জামাই? তখন এ কথা শুনে দেখা যাবে আয়ুষী বলে, হ্যাঁ জেম্মা, তোমার জামাই শিবপ্রসাদ গাঙ্গুলি, সে বেঁচে আছে। সে যদি আজকে না থাকতো, তবে আমাকে কেউ বাঁচাতে পারতো না। আজকে ওই আমাকে বাঁচিয়েছে, আজকে আমাকে ওই এখানে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে। তোমরা গাড়িতে দেখো। এরপরে দেখা যাবে পরশুরামকে বসে থাকতে দেখে অবাক হয়ে যায় দীপালি। দীপালি দৌড়ে গিয়ে পরশুরামকে বলতে থাকে, বাবা তুমি বেঁচে আছো আমি জানতাম, এই কারণেই তো আমার মেয়েটা কোনোভাবে মানতে রাজি ছিল না যে তুমি মরে গেছো। ওর বিশ্বাসটাই সত্যি হলো। এতদিন কেন এলে না? এরপরে দেখা যাবে তখনই তখনই দীপালি তটিনীকে ফোন করে। তটিনী বাচ্চাদের নিয়ে ছুটে মুখার্জি বাড়িতে চলে আসে। এরপরে দেখা যাবে তটিনীর সামনেই লাট্টু পিকুকে জড়িয়ে ধরে আদর করতে থাকে পরশুরাম আর বলতে থাকে, আমি তোদের কাছে কতবার এসেছি, তোরা কেউ আমাকে চিনতে পারিসনি, বুঝতে পারিসনি। আমি তোদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বুঝতে পারিসনি তোরা। তখন এ কথা শুনে দেখা যাবে লাড্ডু পিকু বলতে থাকে, পা তুমি কোথায় ছিলে? এভাবে কেন দূরে ছিলে আমাদের থেকে? আমরা কতটা কষ্ট পেয়েছি আর কতটা কান্না করেছি। মাম্মিও কতটা কষ্ট পেয়েছে। মাম্মিকে সবাই কত বাজে কথা বলেছে। তুমি ছিলে না কেন পা? কবে তুমি আসতে? যদি আজকে তুমি আয়েশি মাসিকে না বাঁচাতে, তবে তুমি তো আজকেও আসতে না, তাই না? তখন এ কথা শুনে পরশুরাম বলে, খুব শীঘ্রই আসতাম মা, খুব শীঘ্রই আসতাম। তোমার পাকে মারার জন্য যারা যারা ষড়যন্ত্র করেছিল, তাদেরকে তো ধরতে হতো, তাই না? তাদেরকে তো শাস্তি দিতে হতো। তোমার পা যদি অসুস্থ অবস্থায় ফিরে আসতো,
তবে তো ওরা তোমার পাকে বাঁচতে দিত না, তাই তো তোমার পা সুস্থ হয়ে তারপরেই ফিরেছে। এরপরে তটিনী শিবপ্রসাদকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে তুমি ফিরবে। তুমি তুমি কোথাও না কোথাও আছো, তুমি অবশ্যই ফিরতে। তাই আমি কারো কথা কখনো তোয়াক্কা করিনি, কখনো কারো কথায় কিছু মনে করিনি। আমি সবসময় শুধু বলেছি, তোমরা যাই বলো না কেন, আমার স্বামী অবশ্যই জীবিত আছে। ও যেখানেই থাকুক, ও ফিরবে, ও অবশ্যই ফিরবে, ওকে ফিরতেই হবে। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই তখনই দেখা যাবে দীপালি বলে, তুমি তুমি এতদিন কোথায় ছিলে বাবা? তোমার শরীরটা কেমন এখন? তুমি কি সুস্থ বোধ করছো? তখনই পরশুরাম বলে, হ্যাঁ, এতটা এতটা ভাববেন না, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, আমি আমি একদম সুস্থ আছি। এ কথা শুনে দেখা যাবে এরপরে আয়ুষী বলতে থাকে, জানিস সর্দি ভাই, আজকে যদি জিজু না থাকতো তবে আমি ফিরতে পারতাম না। আমাকে ওই ওই শয়তানটা একদম একদম শেষ করে দিত। ও বলছিল আমাকে নিয়ে নাকি ও বাইরে চলে যেত, ওখানে গিয়ে আমাকে বিক্রি করে দিত, তা না হলে আমাকে প্রাণে মেরে দিত, আমাকে বাঁচতে দিত না। ও বারবার বলছিল। আমি আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম, আমি নিজেকে বাঁচানোর আশায় ছেড়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওই নরকেশ্বর হাত থেকে আমি নিজেকে কখনো বাঁচাতে পারবো না, কিন্তু জিজু আমার ধারণা ভুল করে দিয়েছে। জিজু শেষ মুহূর্তে এসে আমাকে বাঁচিয়ে নিয়েছে। আজকে যদি জিজু না থাকতো তবে আমি কিছুতেই এখানে ফিরতে পারতাম না, তোদের কাছে কিছুতেই আসতে পারতাম না। আজকে জিজুর কারণেই আমি এখানে আসতে পেরেছি। তোরা জিজুকে ভুল বুঝিস না। জিজুর সবকিছু ঠিকঠাক করার জন্য এতদিন তোদের থেকে আড়ালে ছিল। এরপরে দেখা যাবে এ কথা শুনে তটিনী বলতে থাকে, তাই বলে তুমি আমাকেও কি কিছু বলতে পারতে না? তুমি তো আমাকে বলতে পারতে, অন্তত পক্ষে আমাকে জানাতে, আমাকে বলতে যে আমি বেঁচে আছি। আমাকে সবাই মিলে কতটা কতটা নোংরা নোংরা জঘন্য জঘন্য ইঙ্গিত করেছে, কতটা খারাপ খারাপ কথা বলেছে। তুমি তুমি বুঝতে পারছো কত কি হয়ে গেছে আমার সঙ্গে? তখন এ কথা শুনে তখনই দেখা যাবে পরশুরাম বলে, আমি সবটা জানি আমি। আর কে কে এসবের পেছনে জড়িত সেটাও আমি খুব ভালো করেই জানি। তাদের সবাইকে আমি শিক্ষা দেব, উচিত শিক্ষা দেব। আমার ওয়াইফকে ও দুর্নাম করা, তো ওকে ওকে মিথ্যা অপবাদ দেওয়া, সমস্ত কিছুর বদলা নেব আমি। চিন্তা করো না, সমস্ত কিছুর বদলা অবশ্যই নেব। আমাকে কে মেরেছিল, কে কে ছিল এসবের সঙ্গে জড়িত, সবকিছু। তখন এ কথা শুনে ত্রিপর্ণা ত্রিপর্ণা দেখা যাবে পরশুরামের কলার চেপে বলতে থাকে, তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো, এটার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু একটা কথা বলো তো, আমার 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 ছেলেকে কে মেরেছে? তখন দেখা যাবে এ কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম বলতে থাকে, যদি বলি আমি মেরেছি, কারণ আপনার ছেলে সমস্ত কিছুর সঙ্গে জড়িত, আপনার ছেলে সমস্ত কিছু করেছে। আপনার ছেলেই সেদিন আমাকে মাথায় আঘাত করেছিল। ও যদি আঘাতটা না করতো তবে কেউ আমাকে মারতে পারতো না। সেদিন ও আমাকে মাথায় আঘাত করায় বেজিত আমাকে ধরেছিল আর আমার পিঠে তিনটে বুলেট ছোড়া হয়েছিল। এ কথা শুনে তখন দেখা যাবে অবাক হয়ে যায় ত্রিপর্ণা বলতে থাকে, কি বলছো এসব? তোমার কোথাও ভুল হচ্ছে। তখনই পরশুরাম বলে, না, আমার কোথাও ভুল হচ্ছে না। আপনার ছেলে সমস্ত কিছু করেছে। আপনার ছেলেকে আমি ছাড়বো না। ওদের সবাইকে আমি একে একে শেষ করব। ওকে তো আমি মারতে চেয়েছিলাম, শুধুমাত্র ভূমিকা বৌদির কারণে ওনাকে আমি বাঁচিয়ে রেখেছি। তাছাড়া ওনাকে আমি সেদিনই শেষ করে দিতে পারতাম। শুধুমাত্র ভূমিকা বৌদির মুখের দিকে তাকিয়ে আমি ওনাকে বাঁচিয়ে দিয়েছি। এ কথা শুনে তখন দেখা যাবে তখন দেখা যাবে ভূমিকা বলতে থাকে, তোমার সঙ্গে যে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের তুমি বদলা নেবে। আমি তোমার পাশে আছি। তুমি ভেবো না যে আমার হাজবেন্ড বলে তোমাকে আমি বলবো যে বাবিনকে ছেড়ে দিতে, কিন্তু আমি এটা বলবো না। কারণ বাবিন যে অন্যায় করেছে সে অন্যায়ের শাস্তি পাওয়া দরকার। ওকে যদি ছেড়ে দেওয়া হয় তবে ও এই অন্যায়টা আবার করতে সাহস পাবে। তাই ওকে এমন শাস্তি দেবে ও যদি কোনোদিনও অন্যায় করার কথা মাথাতেও আনতে না পারে। এরপরে দেখা যাবে তখনই জিৎ মুখার্জি বেরিয়ে আসে আর বলতে থাকে, তুমি বেঁচে আছো কি করে জামাই? তুমি সত্যি বেঁচে আছো? আমার তো ভাবতেই অবাক লাগছে। তখনই পরশুরাম বলে, অনেক অভিনয় করেছেন, অনেক ন্যাকামো করেছেন। কি ভেবেছিলেন আমাকে এত তাড়াতাড়ি মেরে ফেলবেন? কিছুতেই পারবেন না। এই কমন ম্যান পরশুরামকে মারা এতটাও সহজ নয়। তখন এ কথা শুনে দেখা যাবে জিৎ বলতে থাকে, কি বলছো এসব? আমি তোমাকে মেরেছি মানে? এসবের মানে কি? তখন এ কথা শুনে পরশুরাম বলে, আপনি যে এসবের সঙ্গে খুব ভালোভাবে জড়িত সেটা আমাকে আর বলে বোঝাতে হবে না। আমি সবটাই জানি। আপনি কর্ণ চ্যাটার্জি, বিজিত লাহিড়ী, বাবিন, এরপরে এরপরে
আরো অনেকেই, সৌরভ, মহিতোষ মজুমদার, সবাই মিলে এই নোংরা চক্রান্তটা করেছিলেন। মহিতোষ মজুমদার নিজের স্বার্থের জন্য করেছিলেন। উনি ভেবেছিলেন যে আমি ওনার জায়গাটা নিয়ে নেব, তার কারণে উনি আপনাদের হেল্প করেছিলেন। আর আর সৌরভ, ও তো বরাবরই আমাকে সহ্য করতে পারে না। প্রমোশনের জন্য ও সবকিছুই করতে পারে, ও আমার জায়গাটা নেওয়ার জন্য সবকিছুই করতে পারে, এটা আমি খুব ভালো করেই জানি। তাই তাই এসব কিছুর পেছনে কে কে জড়িত সেটা আর আমাকে বলে বোঝাতে হবে না, আমি সবটাই জানি।